ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। তুই কথা বলেছিস কেন? ফাসিল বে, তুই বাইরে কি করিস? রুমু বিরক্তিতে মুখ কুঁচকে ফেলল। উজ্জ্বল ভাই এবার বাড়াবাড়ি করছেন। আজকাল কি তিনি নেশা পানি খান? রুমু নিজেকে যথেষ্ট শান্ত রেখে বলে, উজ্জ্বল ভাই, আমি নিজের রুমে আছি। আপনি কি দেখতে পাচ্ছেন না আমি অন্ধকারে, রুমের লাইট অফ। কিন্তু এই যে তুই অন্ধকার আকাশে একটু আলো হয়ে চলছিস। উজ্জ্বল ভাইয়ের গলার স্বরটা দমে গেল, নিয়ে গেল মুহূর্তে। আবহাওয়াটা কেমন যেন প্রেম প্রেম ঠেকলো রুমুর কাছে। ঠোঁটটা ওড়নায় চেপে দ্রুত জানালা খুলল সে। অন্ধকার আকাশে মস্ত বড় চাঁদটা দেখে নিঃশব্দে হাসলো। রুমু, ওঠ, জানলা খুলে চারটা দেখ। পাগলের প্রলাপ বকবেন না উজ্জ্বল ভাই, এই রাতে জানালা খুলে চাঁদ দেখবো? আমি পাগল নাকি? আপনার মতো চোরেরা যদি আমার জানালার শিক কেটে চলে আসে? তুই আমার কথা রাখবি না? একদম না। উজ্জ্বল চুপসে গেল। বেচারা উজ্জ্বল ভাই জানলই না রুমু জানালা খুলে চাঁদটাকে দেখছে। দুজন দুদিকে, অথচ একটা চাঁদকে অবলোকন করছে মুগ্ধতা নিয়ে। নীরবতা ছিন্ন করে উজ্জ্বল ভাই বলেন, রুমু গান ছেড়ে দিয়েছে, কাউকে তো শোনাই না। তুই আমার গান শুনবি? তোকে গান শোনাতে ইচ্ছে করছে। উজ্জ্বল ভাইয়ের নিঃসংকোচ আবদার। রুমু এই আবদার ফেলবে কি করে? তাছাড়া উজ্জ্বল ভাইয়ের গান শোনা হয়নি অনেকটা মাস কেটে গেছে। উজ্জ্বল ভাই শুরু করুন, আমার ঘুম পাচ্ছে। আচ্ছা, গানটা শুনে ঘুমিয়ে যা। বিয়ের পর তোর ঘুম হারাম করতে আছি আমি। কেন, কি করবেন? রাত জেগে আমাকে সঙ্গে নিয়ে চুরি করতে যাবেন? যাবো অন্য কোথাও। এখন এসে বলতে ইচ্ছা করছে না, রাতে এসে বলা ঠিক নয়। আমি আবার তার ছেড়ে কন্ট্রোল হারিয়ে বলা তো যায় না, পরে এক্ষুনি বিয়ে করে ফেলবো। রুমু ঠোঁট চেপে হাসে। উজ্জ্বল কিয়ৎক্ষণ চুপ থেকে গান ধরে। উজ্জ্বল ভাই, আপনি তো সাঁতার পারেন না, প্লিজ ডুবে যাবেন না। ডুবে গেলে আপনার মতো হাতি আকৃতির দেহটাকে তুলবে কে? প্লিজ ঘুমিয়ে যান, আমাকে ঘুমাতে দিন। আবেগে জল ঢেলে রুমু ফোনটা কেটে দিল। বুকের ভেতরটা ধক করে উঠল উজ্জ্বলের। এভাবে তার ভালোবাসাকে প্রত্যাখ্যান করছে। মেজাজটা প্রচণ্ড গরম হলো উজ্জ্বলের। এই মেয়ের কি ভালো কথা সহ্য হয় না? এভাবে চললে প্রেম হবে কি করে? প্রেম না হলে বিয়ে হবে না, বিয়ে না হলে রোম্যান্স হবে না, রোম্যান্স না হলে বাচ্চা হবে না, বাচ্চা না হলে উজ্জ্বল বাপ হবে না, বাপ না হলেও আর কিছু মাথায় এলো না উজ্জ্বলের। প্রচণ্ড জেদ নিয়ে পায়চারি শুরু করলো সে। বেচারা বিড়বিড় করে বলে, একে তো গরম, তার উপর আমার মাথা গরম। আজ কলেজে গেল না রুমু। ভাবির সাথে টুকটাক কাজ সামলে নিজের কক্ষে ফিরল সে। এখনো সকালের নাস্তা খাওয়া বাকি। কাজের লোক রহিমা আজ আসতে পারেনি, তার নাকি ভীষণ জ্বর। সব মিলিয়ে সংসারের বাড়তি কাজ পড়েছে পরিবারের সবার ভাগে। প্রচণ্ড গরমে রান্নাঘরে দাঁড়িয়ে থেকে ঘেমে একাকার রুমু। দ্রুত হাত মুখ ধুয়ে ফোনটা হাতে নিল সে। আচমকা পেছন থেকে কেউ জড়িয়ে ধরতে কেঁপে ওঠে মেয়েটা। শরীর ঘুরানোর আগেই দুহাত পেঁচিয়ে ধরে তার পেট। অচেনা পুরুষালী হাতের ছোঁয়ায় কেঁপে ওঠে রুমুর সর্বাঙ্গ। কিছু বুঝে ওঠার আগে তার ঘাড়ে অজ্ঞাত ব্যক্তিটি থুতনি রাখে। কেমন আছো কিউটি? সর্বাঙ্গ কেঁপে উঠল মেয়েটার। দ্রুত নিজেকে ছাড়াতে নিলে হিমেলের ছোঁয়া ক্রমশ গভীর হয়। ছুটাছুটি কেন করছো? কতদিন পর তোমার দেখা পেলাম, অনেক চেঞ্জ হয়েছো। যতটা ভেবেছিলাম তার থেকেও বেশি আকর্ষণীয় হয়ে গেছো। দেহের সর্বশক্তি দিয়ে হিমেলকে ধাক্কা দিল রুমু। মেয়েটার শরীর থরথর করে কাঁপছে, ধরধর করে ঘাম ঝরছে জুলফি বেয়ে। তীব্র ঝাঁঝালো গলায় রুমু বলে, আপনি অনুমতি ছাড়া আমার রুমে কি করছেন? আর কিছুটা সময় এরপর এটা আমারও রুম হবে। মানে? তুমি জানো না? কি জানবো? রুমু অবাক হয়, সে কি জানবে? হিমেল কি বলছে? আপনি কথা বলছেন না কেন? কি জানবো আমি? তোমার আমার বিয়ে ঠিক, তুমি জানো না? কালকেই তো বিয়ে। বিয়ে? কই, সে তো জানে না। কবে ঠিক হলো বিয়ে? এত তাড়াতাড়ি বাবা মা সিদ্ধান্ত নিয়ে নিল, অথচ তাকে কিছুই জানালো না। তার বিয়ে তাকেই জানালো না। প্রচণ্ড রাগ হলো রুমুর। হিমেলের দিকে তাকিয়ে হিস হিসিয়ে বলে, আপনার মতো ছেলেকে বিয়ে করার চাইতে অবিবাহিত থাকা অনেক ভালো। তাই নাকি?
তা আছে নাকি কেউ? কে থাকবে? প্রেমিক। সরুন সামনে থেকে, আপনার মুখ দেখতেও আমার বিরক্ত লাগে। শোনো, এই যুগে বিয়ের আগে সব একটু একটু হয়, ব্যাপার না। রুম ডেট পর্যন্ত না গড়াইলেই চলবে। বিতৃষ্ণায় ভরে গেল রুমুর মন। দ্রুত কক্ষ ছেড়ে বেরিয়ে দেখা পেল রাবেয়ার। মেয়েটা রাগ সামলাতে না পেরে চেঁচিয়ে বলে, আম্মা, কোন সাহসে তুমি আমাকে না জানিয়ে আমার বিয়ে ঠিক করেছো? সাহায্য? তোর বিয়ে ঠিক করতেও আমার সাহায্য লাগবে? আমার জীবনের এত বড় সিদ্ধান্ত নেবে অথচ আমাকে জানাবে না? রুমুর চিৎকারে রাশেদ এগিয়ে গেল। কড়া গলায় শাসনের সুরে সে বলে, রুমু, আম্মার সাথে এভাবে কথা বলছিস কেন? তোমরা আমার বিয়ে ঠিক করলে অথচ আমার মতামত নিলে না। আম্মা সেদিন বলেই দিয়েছিল তোর বিয়ে হিমেলের সাথেই হবে। আমি এই বিয়ে করব না, যা ইচ্ছা তাই করো। এমন মার মারবো না, গলা তুলে কথা বলার সাহস পাবি না। হিমেলের মতো একটা ছেলেকে রিজেক্ট করার সাহস তোর হয় কি করে? তোর কোন যোগ্যতা আছে? বেয়াদবি করার জন্য আগের বিয়ের সম্বন্ধ ভেস্তে গেল, এখন হিমেল রাশেদকে থামিয়ে বলে, ভাইয়া, রুমু বাচ্চা মেয়ে, না বুঝে সিন ক্রিয়েট করেছে। বিয়েটা হয়ে গেলে সব মেনে নিবে। আপনারা ওকে বকাবকি করবেন না। রুমু বুঝতে পারল এই বাড়িতে কেউ তার কথা শুনবে না। সাহস করে চলে গেল তার বাবার কাছে। সৈয়দ ইসমাইল তখন কপালে হাত ঠেকিয়ে শুয়ে আছেন। রুমের বাইরে যে মেয়ে চিৎকার চেঁচামেচি করছিল সবটাই শুনেছেন তিনি। রুমু চটজলদি বাবার মুখোমুখি দাঁড়ালো। বাবাকে ভীষণ ভয় পায় সে। বাবার সাথে সম্পর্কটা খুব বেশি সহজ নয়। মেয়েটা তাও সাহস নিয়ে বলে, আমি এই বিয়ে করব না আব্বা। জানি, তুমি কিছু বলছো না কেন? বলার মতো মুখ নেই। তোর মা সেদিন গলায় দড়ি দিয়েছিল জানিস? তুই তো কলেজে ছিলি। তোর বিয়েতে রাজি হয়নি বলে এমনটা করেছে তোর ভাই। রাজি মা, রাজি। আমি আর কি বলবো, কিছু বলার নেই। আমার কথার কারো গুরুত্ব নেই। সৈয়দ ইসমাইল কিয়ৎক্ষণ থামলেন, বড় শ্বাস ছেড়ে বলেন, হিমেল শিক্ষিত, ভদ্র ছেলে, ভালো জব করছে। তুই তাকে কেন বিয়ে করবি না? গলা ধরে এলো রুমুর। সে বাবাকে কি করে বলবে হিমেল ভালো ছেলে নয়? সৈয়দ ইসমাইল মেয়ের নীরবতা দেখে বলেন, তুই কি কাউকে পছন্দ করিস? না আব্বা, বিষয়টা তা নয়। ছোটবেলা থেকে দেখছি হিমেল ভাইয়ের বাপের কাছে কেন গিয়েছিস আমার নামে বিচার নিয়ে? তোর বাপের সাধ্য নেই এই বিয়ে ভাঙ্গার। রুমু কথা শেষ করার আগেই রাবেয়ার ঝাঁঝালো ধমকে কেঁপে উঠল সে। এখনই সুযোগ ছিল বাবাকে সত্যটা জানানোর, কিন্তু রাবেয়ার ধমকে চুপসে গেল মেয়েটা। রুমু মিনমিনিয়ে বলে, আম্মা, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। আমি এই বিয়ে করব না। তুইও বাড়াবাড়ি করছিস। এই বিয়ে তোর করতেই হবে। আমার বোনের ছেলের মতো ছেলে হয় না, লাকে একটা। তুই সেই ছেলেকে বিয়ে করবি না? নিশ্চয় বাইরে তো চক্কর চলে। রুমু রাগ দেখালো না। কাউকে কিছু না বলে চলে গেল নিজের কক্ষে। ওয়ার্ড্রপ থেকে সব জামা কাপড় নিয়ে একটা ব্যাগে ঢুকাতে শুরু করে। ভাবি আনিকা চুপচাপ সব দেখছিল। রুমু এমন কেন করছে? হিমেল ভীষণ ভালো ছেলে, অথচ এই মেয়েটা কিনা বোকার মতো কাজ করছে। মেয়েকে ব্যাগ গুছাতে দেখে পুনরায় ঝগড়া বিবাদে লেগে যায় রাবেয়া। রুমুর এতটা জেদ দেখে মারতে শুরু করেন তিনি। চোখের পলকে সবটা কেমন এলোমেলো হয়ে যায়। গায়ে হলুদ শাড়ি জড়িয়ে বসে আছে রুমু। মেয়েটার সারা শরীরে মারের দাগ, গালটা কেমন ফুলে আছে। সৈয়দ ইসমাইল ঘরোয়া এই বিয়ের আয়োজনে ঘুরেও তাকালেন না। তিনি নিজেকে রুমে বন্দি করলেন। আশেপাশের কেউ জানলো না আজ রুমুর হলুদ সন্ধ্যা। মূলত রাশেদ চায় না কেউ জানুক। আগের বার যে উজ্জ্বল বিয়েটা পণ্ড করেছে সে বেশ ভালো করেই জানে। এবারও নিশ্চয়ই বিয়েটা ভাঙতে উঠে পড়ে লাগবে। আগামীকাল রুমুর কাবিন। রুমুর খালা হালিমার পরিবারের কেউ আজ বাড়ি ফিরল না। সবাই রুমুদের বাড়িতেই রইল। ঘরোয়া আয়োজনে রুমুর গায়ে হলুদের ব্যবস্থা হলো। রক্ত জমাট বাঁধা মুখে হলুদের ছোঁয়া বেমানান। কাঁদতে কাঁদতে রুমুর চোখ মুখ ফুলে বিভৎস অবস্থা। ভবিতব্যে যা আছে তাই হবে, না চাইতেও মানতে প্রস্তুত হলো রুমু। সারাটা দিন রুমুর ফোন অফ ছিল। অপরদিকে রহিমা আজ কাজে না যাওয়ায় রুমুর খোঁজ দিতে পারল না উজ্জ্বলকে। রুমুর বাড়িতে এই মুহূর্তে যাওয়াও সম্ভব নয়। উজ্জ্বলের সারাটা দিন কাটলো হতাশায়।
গভীর রাতেও ছেলেটার চোখে ঘুম ধরা দিল না। বিছানার এপাশ ওপাশ ছটফট করতে করতে অশান্ত হয় মন। আপন মনে সে বলে, বুকটা খা খা করছে কেন? সময়ের কাজ সময় করতে হয়, সময়ের কথা সময় বলতে হয়। সময়টা পেরিয়ে গেলে অসময়ে সবটাই ফিকে। এই যে রুমুর সাথেও একই কাণ্ড ঘটেছে। হিমেলের কথা অতীতে কাউকে না জানালেও মেয়েটা আজ জানাতে বাধ্য হয়েছে। রুমুর কথা রাশেদ মন দিয়ে সবটা শুনল, কিন্তু হঠাৎ ফিক করে হেসে ফেলল সে। রাশেদ ভেবেই নিল বিয়ে ভাঙার উদ্দেশ্যে রুমু এসব বলছে। কেউ শুনল না তার কথা, কেউ গুরুত্ব দিল না। হিমেল সবার চোখের মণি। হলুদের আয়োজন শেষে সবাই যে যার কাজ শেষে ঘুমিয়ে পড়ল। গায়ের হলুদ শাড়ি জড়িয়ে হাত পা গুটিয়ে মেঝেতে বসে আছে রুমু। সারা শরীরে যন্ত্রণা করছে। অবশ্য এই যন্ত্রণার কাছে মনের যন্ত্রণা কিছুই না। মনে মনে উজ্জ্বলকে কতবার যে চেয়েছে তার হিসাব নেই। এই ঘোর বিপদে একমাত্র উজ্জ্বল তাকে সশরীরে সাহায্য করতে পারে। যদি নিজের ফোনটা আজ থাকতো সবার আগে সে উজ্জ্বল ভাইকে ফোন করত। কিন্তু ফোনটা নিয়ে গেল রাশেদ। তার ফোন এখন রাশেদের জিম্মায়। খালা হালিমা আজ তার কক্ষে ঘুমিয়েছে। মেয়েটাকে কত বোঝালেন তিনি, কিন্তু রুমু তার জেদেই অনর। এই বেয়াদবকে বিয়ে করার চাইতে উজ্জ্বল ভাইকে গলায় ঝোলানো ঢের ভালো। ছোট থেকে দেখে আসছে উজ্জ্বল ভাই রুমু রুমু করে কতটা পাগল। উজ্জ্বলের ভালোবাসা বুঝতে পেরেও রুমু কখনো সাড়া দেয়নি। কেন দেয়নি? মেয়েদের এই এক বদ অভ্যাস, যে ভালোবাসে তাকে পাত্তা না দিয়ে ঘোরাতে বেশ আনন্দ পায়। দেওয়াল ঘড়িতে জানান দিচ্ছে এই রাত শেষ হতে চলেছে। ভোর 4টায় কাঁটা ছুঁয়েছে। হঠাৎ দরজা খুলতেই রুমু ভয় পেয়ে গেল। অনাকাঙ্ক্ষিত মানুষটাকে দেখে দু চোখ ঝাপসা হলো তার। মাথায় যখন খোলা আকাশ, তখনই ভরসার একটি হাত তার মাথা ছুঁয়ে দিল। সাহায্য করলো দেমাগে ভরা সৈয়দ বাড়ি ছেড়ে পালাতে। রুমু পালাতে পেরে যতটা না খুশি হয়েছে নিজের ফোন ফিরে পেয়ে, ততটাই খুশি হয়েছে এখন অন্তত উজ্জ্বল ভাইদের সবটা জানানো যাবে। এছাড়া আর কাকে জানাবে? পরিবারের বাইরে কেউ নেই তাকে সাহায্য করার। উদ্দেশ্যহীন অনেকটা রাস্তা গিয়ে থামল রুমু। নিরিবিলি পথে হাঁটতে তার বুক কাঁপছে, ভয়ে বিবশ হচ্ছে সারা শরীর। একটি দোকানের বেঞ্চিতে বসে ফোন করলো উজ্জ্বল ভাইকে। উজ্জ্বল তখনও ঘুমায়নি। রুমুর চিন্তায় তার ঘুম আসছে না। কই, এমন তো আগে হয়নি। হঠাৎ মেয়েটা নিরুদ্দেশ কেন? উজ্জ্বলের ফোন বাজতে সাথে সাথে ফোন তুলল সে। রুমু ফোন করেছে, তাও অসময়ে। ভারী আশ্চর্যের বিষয়। রুমু, ঠিক আছিস? গলা ধরে এলো মেয়েটার, কিন্তু কাঁদল না। নিজেকে শক্ত রেখে বলে, উজ্জ্বল ভাই, আপনি আসতে পারবেন? কোথায়? সুরাইয়াদের বাড়ির পাশে যে দোকানটা আছে আমি সেখানে বসে। কি? তুই এত রাতে সেখানে কি করছিস? মাথা ঠিক আছে? তাই তো বললাম আসুন, প্লিজ কাউকে জানাবেন না। কি হয়েছে বলবি আমায়? বলবো বলেই তো ডাকছি। আপনার বাইকটা নিয়ে আসেন, সাথে টাকা পয়সা যা আছে নিয়ে আসেন। আমি কিন্তু খালি হাতে। রুমু, তুই সাবধানে থাক, আমি আসছি। উজ্জ্বল ভাই, আপনি যে বের হবেন, টু শব্দ যেন না হয়, কেউ যেন আওয়াজ না পায়। বাইক স্টার্ট দিয়ে বের হবেন না। আমার এই রিকোয়েস্টগুলো রাখুন। আপনি তাড়াতাড়ি আসুন, হাতে সময় কম। উজ্জ্বল তাড়াহুড়োর মাঝে বেশ কৌশলে বাড়ি থেকে বের হলো। চারিদিকে ফজরের আজানের ধ্বনিতে মুখরিত। কিছুটা দূরে গিয়ে বাইক স্টার্ট করলো সে। প্রায় 3 মিনিটে পৌঁছে গেল কাঙ্ক্ষিত স্থানে। উজ্জ্বল ভাইকে দেখা মাত্র রুমু বাইকে চড়ে বসলো। কথা বলার সুযোগ না দিয়ে বলে, উজ্জ্বল ভাই, আপনি কোথাও নিয়ে যান যেখানে আমার ভাই আমাকে খুঁজে পাবে না। কি হয়েছে বলবি তো? বলবো, সব বলবো, চলুন আগে। উজ্জ্বল রুমুকে নিয়ে গেল বেশ দূরে একটি পার্কে। এটি লোকাল পার্ক। আশেপাশে অনেকে ভিক্ষুক কাঁথা জড়িয়ে শুয়ে আছে। ঘন আধার কেটে আধারের বুক চিরে আলোর দেখা মিলছে। উজ্জ্বল পরিপূর্ণ দৃষ্টি রাখল রুমুর পানে। মেয়েটা হলুদ শাড়ি পরেছে। আবছা আলোয় দেখা যাচ্ছে তার গালে থাকা আঁচড়। রুমু, শাড়ি পরলি কেন? তোর গালে এসব কিসের দাগ? রুমু কেঁদে ফেলল। কান্নার মাঝেই শুরু থেকে শেষ সবটা বলল উজ্জ্বল ভাইকে। কান্নার গতি বাড়তে বাড়তে কখন যে উজ্জ্বলের বুকে মাথা রেখেছে তার হুঁশ নেই। উজ্জ্বল স্তব্ধ।
বাকরুদ্ধ। তবে ভেতরে জমে থাকা নিয়ন্ত্রণহীন রাগ ক্ষোভ ধীরে ধীরে বাড়ল। মস্তিষ্ক টগবগ করছে, রক্ত চলাচল অতি সত্বর বাড়ছে। উজ্জ্বল রুমুর গালে হাত রাখল, ব্যতিব্যস্ত হয়ে বলে, আর কোথায় মেরেছে? সারা শরীরে। ঘন ঘন শ্বাস নিয়ে চোখ বন্ধ করলো উজ্জ্বল। দাঁতে দাঁত পিষে জড়িয়ে ধরল রুমুকে। এতটাই জোরে ধরলো, আঘাতপ্রাপ্ত পিঠে চাপ পড়তে মেয়েটা খুঁকিয়ে উঠল। আমি জানতাম তোর মা তোর ভাই জানোয়ার, জঘন্য, লোভী, নিজের বোনের ভালো বোঝে না। কেমন ভাই? বিশ্বাস করুন, হিমেল ভাই সবার সামনে ভদ্রতার মুখোশ ধরে থাকে। আপনি কখনো ভেবেছিলেন উনি এমন? উজ্জ্বলের শ্বাস প্রশ্বাস ক্রমাগত বাড়ল। সত্যি তো, ভদ্র শিক্ষিত ছেলে, সে কখনো ভাবেনি হিমেল এতটা নোংরা মস্তিষ্কের লোক। ছোটবেলায় এত বড় হেনস্থা হলি, একবার আমাকে জানালি না? তোর উজ্জ্বল ভাই কখনো তোর খারাপ চেয়েছে? হ্যাঁ, আমি পাগলামি করি, সেটা তোর জন্য। তোর ছোট বড় সব বিপদে পাশে ছিলাম আমি, এটুকু আমাকে জানালি না? আমি ভয়ে ছিলাম। এই ছোঁয়াগুলো কতটা যন্ত্রণা দেয় আপনি ভাবতেও পারবেন না। আমি এখন এসব ভাবতে চাই না। সময়ের কাজ সময় করতে হয়। বাসা থেকে পালিয়েছিস, তার জন্য ধন্যবাদ। এখন কি করবি? রুমু ছটপট করলো। সত্যিই তো, সে কি করবে? যেখানে যাক, রাশেদ তাকে ধরে ফেলবে। জেদের হেতু নিয়ে হলেও হিমেলের সাথে বিয়ে দেবে। কারণ কার কাছে যাবে? কোথায় যাবে? এমন কোনো অদৃশ্য বন্ধন দরকার যার মাধ্যমে রুমুকে পরিবারের কেউ আর জোর খাটিয়ে কিছু বলার অধিকার থাকবে না। শ্বাস প্রশ্বাসের আন্দোলন বাড়ল মেয়েটার। আর চোখে তাকালো উজ্জ্বলের পানে। উজ্জ্বল ছটপট করছে, বোঝাই যাচ্ছে। রাগটাকে সম্বরণ করছে ছেলেটা। দুদিকের নীরবতা কাটিয়ে নিঃসংকোচে আবদার করে বসল রুমু। আমাকে বিয়ে করবেন উজ্জ্বল ভাই? প্রশ্নটা অদ্ভুত শোনালো উজ্জ্বলের কাছে। এমন কোনো প্রশ্ন যে সে শুনতে পাবে আদৌ প্রস্তুত ছিল না। রুমুকে বিয়ে করতে শতভাগ রাজি হলেও কিছু প্রশ্ন তো থেকেই যায় মনে। রুমু ঘোরের মাঝে বিয়ে করতে চায়, পরবর্তীতে যদি মেয়েটা মত পাল্টায়। তাছাড়া রুমু কি তাকে ভালোবাসে? উজ্জ্বল চেয়েছে সুস্থ স্বাভাবিক বিয়ে, কিন্তু চল খোলা করে বিয়েটা হলে দুই পরিবারের দ্বন্দ্ব কমবে না, বরং বাড়বে। তুই আমাকে ভালোবাসিস না? তাহলে বিয়ে করতে চাইছিস কেন? বেঁচে যেতে? আপনি আমাকে খুব বাঁচিয়ে রাখবেন বুঝি? উজ্জ্বল ভাইকে পছন্দ করে রুমু, কিন্তু এই কথা মুখ ফুটে বলার ইচ্ছে নেই তার। এই বিপদেও চিকন বুদ্ধি কাজে লাগিয়ে চলছে সে। একবার যদি উজ্জ্বল ভাই জানে সে তাকে পছন্দ করে, তবে মাথায় নুন মরিচের কৌটা রেখে বড়ই খাবে। বিয়ে কি বললেই হয়ে গেল? নিজের ভরণ পোষণের ভার যে ছেলে সামলাতে পারে না, সেই ছেলে আবার আরেকটা মেয়ের দায়িত্ব নেবে? এই সমাজে বেকার ছেলেদের বিয়ে করা অপরাধ। শুধু অপরাধ নয়, ঘোর অপরাধ। কেউ কখনো সরল চোখে ব্যাপারটা দেখতে নারাজ। উজ্জ্বল ভাই, আপনি কি বিয়েতে রাজি না? এমন মনে হলো কেন? বিয়ে করবেন কি না বলে দিন, আর না হয় আমাকে তাড়াতাড়ি বাসে তুলে দিন, আমি রাজশাহী মামার কাছে যাব। পারবি যেতে? ওকে, উঠে বস। তোকে বাসে তুলে দিচ্ছে, সাথে কিছু টাকাও দিয়ে দিব, চিন্তা করিস না। হতভম্ব হয়ে গেল রুমু। সে তো এসেছিল উজ্জ্বলের ভরসায়, অথচ উজ্জ্বল তীরে এসে তরি ডুবিয়ে দিল। উজ্জ্বলের এসব নাটক ছিল, সে ভালোবাসেনি রুমুকে। রুমুর দুচোখ ঝাপসা হলো, মনে মনে উজ্জ্বলকে দিল অভিশাপ। উজ্জ্বল ভাই, আপনি যদি সত্যি ভালোবাসার নামে নাটক করে থাকেন তাহলে অভিশাপ দিলাম, বিয়ের পর আপনার বউকে খুশি করতে কলিকাতার হারবাল খেতে হবে। উজ্জ্বলের পিঠে মুখ লুকিয়ে বসে আছে রুমু। মেয়েটার ভেজা চোখ উজ্জ্বলের শার্ট ভিজিয়ে দিচ্ছে। এক অদ্ভুত অনুভূতির সাক্ষী হচ্ছে উজ্জ্বল, কিন্তু কিছুই বলতে পারছে না সে। ইচ্ছে হচ্ছে এই আদুরে মেয়েটাকে বুকের কোণে লুকিয়ে রাখতে। চোখ মুছে বলতে ইচ্ছে হয়, কেঁদো না, কান্না তোমায় মানায় না মেয়ে। অথচ অনুভূতি শূন্য ভাব ধরে বাইক চালাচ্ছে সে। বাসস্ট্যান্ড পেরিয়ে ছুটছে উজ্জ্বলের বাইক। বাসের হর্নের শব্দে মাথা তুলে তাকায় রুমু। উজ্জ্বল ভাই, বাস স্ট্যান্ড তো পেরিয়ে যাচ্ছি, গাড়ি থামাচ্ছেন না কেন? অনেক ভেবেছি, তোর ভাই তোকে বাসা থেকে ধরে ফেলতে পারবে। তোকে বরং ট্রেনে তুলে দিব, ট্রেন নিরাপদ। গাড়ি থামান, থামান বলছি, আমি বাসেই যাব। জেদ করিস না রুমু। কোথায় আপনার ট্রেন? যেতে কতক্ষণ লাগবে? চুপচাপ বসে থাক, কথা বলবি না।
কথা বলবো না কেন? আশ্চর্য, কেন কথা বলবো না? আরে তুই রেগে যাচ্ছিস কেন? বাড়াবাড়ি করলে একদম রাশেদের কাছে দিয়ে আসবো। বিপদে পড়েছি তো, তাই এখন বিপদের সুযোগ নেবেন? যদি সুযোগ নিতাম তাহলে তুই এতক্ষণে কোনো গোপন কক্ষের চার দেয়ালে থাকতি, বুঝলি? ছি, আপনার মুখে কি কিছু আটকায় না? না, আটকে না। তুই যেভাবে বলছিস আমি সুযোগ নিচ্ছি। যদি সুযোগ নেওয়ার হতো এর থেকে ভালো সুযোগ আমি নিতাম না। আপনার কোনো কথা শুনতে চাই না। তাড়াতাড়ি আমাকে বাসে, ট্রেনের, লঞ্চে যেখানে পারেন তুলে দিন। চুপচাপ বসে থাক, বেশি বাড়াবাড়ি করলে জমের মুখে তুলে দেব। রুমু চুপসে গেল, কান্না পেল বহুগুণ। পুনরায় উজ্জ্বলের পিঠে মুখ গুজে কাঁদতে থাকলো সে। সময় পেরিয়ে গেল আরও আধা ঘন্টা, অথচ কোথায় রেল স্টেশন, কোথায় কি। রুমু আজ করলো স্থানটা তার অচেনা। এটা তো তার শহর নয়, এটা আরেক শহর, ব্যস্ত জনজীবন। হাইওয়ে রোডে স্পিডে ছুটছে উজ্জ্বল। উজ্জ্বলের পেট ছেড়ে বসলেই যেন উড়ে যাবে রুমু। ভোরের আলো পূর্ণ হয়েছে, চারিদিকে পাখিদের কিচিরমিচির মুগ্ধ হয়ে শুনছে রুমু। আশেপাশে বিলবোর্ড খুঁজল রুমু, কিন্তু কোথাও জ্যাম লাগেনি যে পড়তে পারবে কোথায় আছে সে। উজ্জ্বল ভাই, রেল স্টেশন কোথায়? আর অল্প ডার্লিং। আপনার মুখে এসব শুনতে আমার জঘন্য লাগে, বেয়াদব লোক একটা। উজ্জ্বল হাসে, সেই হাসি অবশ্য রুমুর অগোচরে। এই জঘন্য লোকে বিয়ে করতে চাইছিলে? রুমু প্রত্যুত্তর করার আগে উজ্জ্বল বাইক থামায় একটি 10 তলা বিল্ডিংয়ের সামনে। রুমু মাথা তুলে তাকায়, বেশ সুন্দর একটি ভবন। আলিশান গেটের আড়ালে একজন দারোয়ানের পা দেখা যাচ্ছে। উজ্জ্বল ভাই, এখানে এলাম কেন? কথা না বাড়িয়ে চুপচাপায়। না, যাব না আপনার সাথে, বেয়াদব লোক। বাড়াবাড়ি করিস না। করব বাড়াবাড়ি? যখনই বিয়ের কথা তুললাম তখনই তো আসল রূপটা দেখিয়ে দিলেন। উজ্জ্বল ভাই, আল্লাহর কাছে বিচার দিলাম, ভালোবাসার নামে যে আপনি আমার সাথে নাটক করলেন, আপনার বংশের বাতি নিভে যাবে। মানে বুঝতে পারছেন, উজ্জ্বলের উজ্জ্বলতা কমে যাবে। এই, আমার বংশের পাতে নিবে মানে? তুই এই উজ্জ্বলকে চিনিস না? একবার বিয়েটা হোক, ঘরে বউ আসুক, বছর একটা করে ছক্কা পড়বে, দেখে নেবে। আমার দেখার দরকার নাই। উজ্জ্বল ভাই, আপনি যদি সত্যি ভালোবাসার নামে নাটক করে থাকেন তাহলে অভিশাপ দিলাম, বিয়ের পর আপনার বউকে খুশি করতে কলিকাতা হারবাল খেতে হবে। কলিকাতা হারবাল? এত বড় অভিশাপ! উজ্জ্বল তাজ্জব বনে তাকিয়ে রইল রুমুর পানে। ভেতরে ভেতরে রাগে ফুলে ফেপে উঠল সে। তুই কাকে কি ওসব দিলে নিজে জানিস না? উজ্জ্বল খপ করে রুমুর হাতটা ধরল, দ্রুত তাকে টেনে নামালো বাইক থেকে। চল, তোকে প্র্যাকটিক্যালি বোঝাতে চাই কলকাতা হারবালের প্রয়োজন আছে কি নাই। রুমু ভরকে গেল। উজ্জ্বলকে রাগিয়ে দেওয়া উচিত হয়নি। গেটের দারোয়ান উজ্জ্বলকে দেখে ঠিকই চিনতে পারল। এই ছেলে মাঝে মাঝেই আসে, কিন্তু উজ্জ্বলের পাশে মেয়েটাকে। দারোয়ানের সন্দিহান দৃষ্টিতে উজ্জ্বল বাঁকা হেসে বলে, ইয়াং ছেলে এইভাবে তাকিয়ে আছো কেন? অন্যের বোর্ড দিকে বিয়ে করেছ? জি স্যার। তোমারও কি কলকাতা হারবালের প্রয়োজন আছে? মানে? বোঝাতে চাইছি, কলকাতা হারবাল চেনো? তোমার কি প্রয়োজন আছে? এসব প্রশ্ন কেন করছেন? মানে ওষুধটা কতটুকু কার্যকর জানতে চাইছে। যদি কার্যকর না হয় অন্য প্রোডাক্টের খোঁজ নিতে হবে। উজ্জ্বল রুমুকে টেনে নিয়ে গেল। লিফটে উঠে রুমুর হাত ছাড়ল সে। দুজনেই তখন হাঁপাচ্ছে। এখানে কেন এনেছি জানিস? এটা উর্মিয়াবুর বাসা। ভেবেছিলাম আপুর সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেব বিয়েটাকে এখন করব নাকি পরে। তুই এখানে কয়েকদিন গা ঢাকা দিয়ে থাকবে। তুই যেহেতু আমার ভালোবাসার প্রশ্ন তুললে, আবার আমাকে সাংঘাতিক অভিশাপ দিলে, তখন আজকেই তোকে বিয়ে করব। প্র্যাকটিক্যালি বুঝাবো হারবালের প্রয়োজন আছে কি নাই। উজ্জ্বল ভাই, আমি মজা করেছি। তুই আমার মেইন পয়েন্ট আঘাত দিয়েছিস। এবারও রিডিং ফিডিং পরে কাজ নেই, যা হবে প্র্যাকটিক্যালি হবে। রুমু ভয় পেল। কোণঠাসা হয়ে মেয়েটা হু হু করে কেঁদে উঠল। উজ্জ্বল তার কানে পাত্তা দিল না, চোখ রাঙিয়ে বলে, এই, কাঁদবি না। এমন একটা ভাব করছিস যেন তোকে তুলে নিয়ে এসেছে, অথচ তুই নিজেই আমাকে তুলে এনেছিস। রুমু হতভম্ব হয়ে গেল, কান্না থামিয়ে বলে, আমি তুলে আনলাম কখন? তুই বলে আমি বাড়ি থেকে বেরিয়েছি, সেখান থেকে তোকে নিয়ে এখানে চলে এসেছে, আর তুই আমাকে তুলে এনেছিস। আপনার কথায় কোনো যুক্তি খুঁজে পাচ্ছি না উজ্জ্বল ভাই। আমার লজিকে যুক্তি আছে, তুই এসব বুঝবি না, চুপ থাক।
তর্কাতর্কির মাঝে লিফট থামলো 8 তলায়। দুজনে গিয়ে দাঁড়ালো একটি দরজার সামনে। বেশ কয়েকবার বেল বাজাতে দরজা খুললো একটি ছেলে। ছেলেটা চোখ কচলে তাকালো উজ্জ্বলের পানে। উজ্জ্বল, সাত সকালে তুমি? তাড়াতাড়ি এসেছে বলে কি আপনার আফসোস হচ্ছে দুলা ভাই? সকালে নাস্তা খাওয়াতে হবে বলে কি টাসকে খেয়ে গেছেন? আশ্চর্য, তুমি আমাকে সবসময় এমনভাবে ট্রিট করো যেন আমি এই জগতের মহান কুঞ্জুস। তা না তো কি দুলা ভাই, বিয়ের ঘটনা আমি বলে নাই, ঠিক খোটাতেও ছাড়ি নাই। যাই হোক, আসসালামু আলাইকুম। এতক্ষণে সালাম? আচ্ছা, আমিও না হয় জবাবটা আরও কিছুক্ষণ বাদে দেব। তা পাশের মেয়েটা কে? আমার বউ, চাচাতে বউ। চাচাতো বউ মানে? চাচাতে বোন ছিল, এখন চাচাতে বউ হয়ে গেছে। তামিম অবাক হয়ে তাকিয়ে আছে। উজ্জ্বলের কথা তার মাথায় ঢুকছে না। অপরদিকে উজ্জ্বল তামিমকে পাশ কাটিয়ে ঘরে প্রবেশ করে। উজ্জ্বলের ভাই বোন বলতে শুধু একমাত্র বড় বোন আছে, তার নাম উর্মি। অপ্রত্যাশিত ভাইয়ের কণ্ঠ শুনতে পেয়ে ছুটে আসে উর্মি। তার অবাকতা আরও বহুগুণে বেড়ে গেল যখন পাশে দেখতে পেল রুমুকে। রুমুর হালচাল দেখে আতঙ্কিত হয়ে উর্মি বলে, রুমু, তোকে কে মারলো? তোর সারা শরীরে মারের দাগ। উজ্জ্বলের চাপা রাগটা বাড়ল। দাঁতে দাঁত পিষে বলে, ওর জানোয়ার ভাই আছে না, আর ওর মায়ের কথা আশা করি বলতে হবে না। কিন্তু মারলো কেন? সব কথা বলবো, আগে এক গ্লাস পানি দাও, রুমুকে ফ্রেশ হতে দাও। ভাই, তুই কি ওকে হলুদের আসর থেকে তুলে এনেছিস? অদ্ভুত, এমন কেন মনে হলো তোমার? না মানে এই সাজ পোশাকে? তুলে আনার হলে আগে আনতাম। যাই হোক, কথা না বাড়িয়ে যা বললাম তা করো। উর্মি এক সেট জামা দিয়ে রুমুকে পাঠিয়ে দেওয়া হলো গোসল করতে। অপরদিকে উজ্জ্বল রুমুর ব্যাপারে সবটা খুলে বলল। বিয়ের প্রসঙ্গ তুলতেই বাদ সাধল উর্মি। সে চায় না একমাত্র ভাইয়ের বিয়েটা বাবা মা ছাড়া হোক। প্রায় আধা ঘন্টা যাবৎ ভাই বোনের বাগবিতণ্ডায় চলল। উজ্জ্বল আপোষ মানতে নারাজ। আজকেই বিয়ে হবে, যে করে হোক, তবে মা বাবাকে এই মুহূর্তে জানানো যাবে না, বিয়ের পর জানানো হবে। উজ্জ্বলের জোড়াজোড়ির কাছে হেরে উর্মি রাজি হলো বিয়েটা হোক। রুমুকে নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই, কিন্তু তার পরিবার একবার জানতে পারলে তাণ্ডব শুরু করবে। সকাল বাজে প্রায় 7:30। উজ্জ্বল তার 2 বন্ধুকে আসতে বলল। কাউকে কিছু না জানিয়ে তারাও রওনা হলো। তামিম আজ অফিসে যায়নি। মূলত উজ্জ্বল তাকে যেতে দেয়নি। তার দায়িত্ব যে করে হোক কাজই খুঁজে বের করতে হবে। সে যে করেই হোক বের করতেই হবে। হঠাৎ বিয়ের তোড়জোড় দেখে ভয় লাগলো রুমুর। ঘরে পড়ে সে বিয়েতে রাজি হয়েছে, কিন্তু এরপর কি হবে? বাংলা সিনেমার মতো উজ্জ্বল ভাই বিয়ের পর যদি মুখোশ পাল্টে ফেলে, তিনি যদি বলেন বিয়েটা প্রতিশোধ স্বরূপ করেছেন, তখন কি হবে? এসব ভাবতে ভাবতে নাকে এলো ঘি দিয়ে পরোটা ভাজার সুঘ্রাণ। রুমু ভেজা চুল থেকে গামছা সরিয়ে উর্মিকে বলে, তোমার ভাই ইদানিং বাড়াবাড়ি করছিল তাই। আমার ভাই ইদানিং না, আগে থেকেই বাড়াবাড়ি করছিল। তোর হয়তো চোখে পড়েনি। আজ তোর হাতে দিব তুলে আমার ভাইকে, দেখব কতটা সামলে রাখতে পারিস। উজ্জ্বল ভাইকে সামলানো যায়। এই ভাই ডাকা একদম বন্ধ। তবে জানিস, আমার ভয় হচ্ছে। বিয়ের কথা শুনে চাচা চাচি কি যে করবে। কলিং বেলের শব্দে ছুটে গিয়ে দরজা খুলল উর্মি। উজ্জ্বল এসেছে, হাতে কিছু প্যাকেট। বোঝাই যাচ্ছে টুকটাক শপিং করেছে। মিষ্টির প্যাকেট নিয়ে দাঁড়িয়ে আছে উজ্জ্বলের বন্ধু শিয়াম এবং দীপু। উর্মি সবাইকে বসতে দিয়ে রান্নাঘরে যায়। উজ্জ্বল রুমুকে রান্নাঘরে দেখতে পেয়ে আদেশ সুরে বলে, এ হারবাল, আমার পেছন পেছন আয়, কথা আছে। হারবাল? এই নামে কেউ কাউকে ডাকে? গেস্ট রুমে প্রবেশ করতে দ্রুত দরজা বন্ধ করলো উজ্জ্বল। রুমু প্রতিবাদ জানিয়ে বলে, হারবাল কোনো নাম হলো? বক বক করো না ডার্লিং। শোনো, আমার সামর্থ্য অনুযায়ী তোমার বিয়ের শাড়ি কিনলাম, আর আমার জন্য পাঞ্জাবি। শাড়িটা খুব বেশি দামি না, মাত্র 2700 টাকা নিলাম। এত সুন্দর করে উজ্জ্বল বুঝিয়ে বলল। রুমু মুগ্ধ হয়ে শুনছিল। খুব সুন্দর একটি লাল শাড়ি আর উজ্জ্বলের সাদা পাঞ্জাবি। শিরায় উপশিরায় অনুভূতিরা কানায় কানায় পূর্ণ হলো। উজ্জ্বল শাড়িটা জড়িয়ে দিল রুমুর মাথায়। এই তো লাগছে আমার বউ। উজ্জ্বল যখন বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত, তখন তাকে হন্য হয়ে খুঁজছে রাশেদ। সে জানে উজ্জ্বল ছাড়া রুমুকে নিয়ে যাওয়ার মতো সাহস আর কারো নেই। রাশেদের সন্দেহের তীর যখন সঠিক স্থানে পড়েছে, তখন এই বিয়ে আদৌ হয় কিনা কে জানে। সকাল 9টায় বিয়েটা সুষ্ঠুভাবে সম্পূর্ণ হলো। উজ্জ্বল আজ বেশ খুশি।
এতটা খুশি কবে সে হয়েছে তার জানা নেই। পরিস্থিতির চাপে নতুন বউকে রেখে তাকে চলে যেতে হবে নিজ শহরে। রুমুকে না পেয়ে চাচি এবং রাশেদ নিশ্চয়ই তার বাড়িতে ঝামেলা করবে। সবাই সন্দেহ করবে উজ্জ্বল রুমুকে নিয়ে পালিয়েছে। পরিস্থিতি ঠান্ডা হোক, আবার বউয়ের কাছে ফেরা যাবে। উজ্জ্বলের ভাবনাটাই সত্যি হলো। বাড়িতে বাইক নিয়ে প্রবেশ করা মাত্র রাশেদ ছুটে এসে উজ্জ্বলের শার্টের কলার চেপে ধরল।